নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ বিকেলবেলা নবান্নে দুপাশে জাতীয় পতাকা উড্ডীন করে আমাদের ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী কী ছাইপাশ বলেছেন, সেগুলো আপনারা অনেকেই হয়তো টেলিভিশনে দেখেছেন, শুনেছেন। এবং দিদি মিডিয়া এই প্রেস কনফারেন্স আজকে সারা রাত দেখাবে, ঘন ঘন দেখাবে। যদি কোনো কারণে মিস করে থাকেন এবং মনে হয় মহার্ঘ কিছু মিস করে গেলেন, তাহলে আপনারা যে যার মতো করে শুনে নিতে পারেন। কিন্তু যে খবরটা এই মিডিয়া কুলের কেউ দেখাবে না, সম্ভবত চাকরি চলে যাওয়ার ভয়ে, সেটা দিয়েই আমি আজকের এই প্রতিবেদন শুরু করছি। এই প্রেস মিট করার আগে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি রাজ্যের সব কয়েকজন জেলা শাসকের সঙ্গে একটা সংক্ষিপ্ত বৈঠক করেন এবং সেই বৈঠকে জেলা শাসকদের তিনি অভয় দিয়ে বলেন যে আমরা যা বলবো আপনারা শুধু সেইটুকুই মানবেন। ওসব নির্বাচন কমিশনের কথায় মানার কোনো প্রশ্নই নেই। ওই রকম নির্বাচন কমিশন আমি আমার জীবনে অনেক দেখেছি। আর আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা যদি রাজ্য সরকারের বাধ্য ছেলে হয়ে কাজকর্ম করেন, তাহলে ভোটের পরে আমি আপনাদের অ্যাডিকুয়েটলি কম্পেনসেট করে দেব। এই মুখ্যমন্ত্রী, যিনি নির্বাচনের 2 মাস আগে নিজের রাজ্যের আমাদের যাকে বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যারা প্রতিটি জেলায় ডিও, তাদেরকে প্রচ্ছন্ন হুমকি দেন এবং বলেন যে আপনারা সব আমাদের লাইন টো করুন, নির্বাচন কমিশন আমি অনেক দেখেছি। তিনি আবার ঘটা করে সাংবাদিক বৈঠক করেন এবং সেই বৈঠকে যাবতীয় বিষোদ্গার উগরে দেন আমাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই যে দেখুন, প্রথম দিন থেকে আমি কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেব না। যখন তিনি প্রেস কনফারেন্স করছেন, তার আগেই গত রাতে অনেকটা নাকে খত দেওয়ার মতো করে নন্দিনী চক্রবর্তী ওই যে সেই অগস্ট মাসে ধরা পড়া 4 ARO এবং ডাটা অপারেটরের বিরুদ্ধে FIR রুজু করতে আদেশ দিয়েছেন। অন্যদিকে 7 জন AROর সাসপেনশনের নোটিশ চলে গেছে। আরও 3 জন মাইক্রো অবজারভারের নোটিশও সম্ভবত এতক্ষণে চলে গেছে। তার মধ্যে 7 আর 3 10 আর 4 14। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই এখন অনেকখানি বাড়তি উত্তেজিত হয়ে আছেন। আজকে তিনি আর নার্ভ রাখতে পারেননি। তার মনে হয়েছে এক ঝটকায় 14 জন সরকারি অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে এর ফল তার পক্ষে ভালো নাও হতে পারে। কেন না, প্রথমত তিনি বলেছিলেন এদের কারুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেবেন না। যতক্ষণ তার প্রাণ আছে ততক্ষণ তিনি নিজের অফিসারদের বুক দিয়ে আগলে রাখতে পারেন। শেষ পর্যন্ত তাকে যে নিজের থুতু নিজে চাটতে হলো, সেই দৃশ্যটা সবাই জেনে ফেলেছে। অতএব তার কথার যে কোনো মূল্যই নেই, সমস্তই ঠুনকো আওয়াজ এবং শূন্যে আস্ফালন। সেটা আরও একবার মানুষের সামনে প্রতীয়মান হলো। কিন্তু নিজের ইমেজ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তত ভাবিত নন। তিনি ভাবিত হয়ে পড়েছেন সহসা 14 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হওয়ায়, এবং এরপরে আরও কত আছে ভগবান জানে। তিনি ভাবছেন যে এর ফলে যদি আমারই সরকারি কর্মচারীরা, আমারই ডিওরা, আমারই ইউআরওরা, আমারই AROরা যদি আমার কথা না শোনেন,
যদি ভয় পেয়ে গিয়ে তারা একে একে ইলেকশন কমিশন যা বলছে যা করছে সেই ডটেড লাইনে সই করে বসেন, তাহলে তো আমার সর্বনাশ। অতএব আসল ভয়টা তার নিজেকে নিয়ে, আসল ভয় কিন্তু তার অন্য কোনো কিচ্ছুকে নিয়ে নয়। কেননা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি যা বলেছেন আজ, তার মধ্যে একটি নতুন কথাও নেই, এবং গত কয়েক মাস ধরে অ্যাড নসিয়াম তিনি একই কথা বলে আসছেন। ফলে সেগুলো পুনরাবৃত্তি করারও কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করছি না। কেবল এতদিন ধরে ওই জ্ঞানেশ কুমারকে ধ্যানেশ কুমার নাকি ভ্যানিশ কুমার বলার পরে আজকে তাঁকে রাজ্যবাসী যে নামে অভিহিত করেন সেই নামটা চাপিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনারের উপর, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কথাটা যে যেভাবে পারে সেভাবে ব্যবহার করে। এখন মোহাম্মদ বিন তুগলক কেবলমাত্র পাগলামি করার জন্যই বিখ্যাত ছিলেন তা নয়, তিনি একবার রাজধানী সরিয়ে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে এনেছিলেন, সেই জন্যেই বলা হতো যে তার মতিভ্রম হয়েছে। কিন্তু সে যাই হোক, ইতিহাসের শিক্ষা দীক্ষা আমি মুখ্যমন্ত্রীকে দেওয়ার চেষ্টা করব না, কেননা আমি জানি সেটা ভস্যে ঘি ঢালা হবে। এখন আজকে তিনি যা বলেছেন একবার 1, 2, 3, 4 করে, প্রথমে এটাকে বলেছেন মোহাম্মদ বিন তুগলকের কমিশন। 2 নম্বর 7 জন এই আরোকে তাদের অপরাধ কি তা না জানিয়ে বরখাস্ত করা হয়েছে, এবং সেখানে বলেছেন যে একজন খুনের আসামিও তো চান্স পায়। উনি কী করে জানলেন তাদের সুযোগ দেওয়া হয়নি? আরেকটা অভিযোগ করেছেন রাজ্যকে পাশ কাটিয়ে গিয়ে কেন একতরফাভাবে নির্বাচন কমিশন এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। আরে বাপরে বাপ, সেই গত অগস্ট মাসে 4 জন এই আরও ধরা পড়ে যাওয়ার পরে আজ পর্যন্ত যে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি বিভাগীয় তদন্ত করে তাদেরকে সম্পূর্ণ নির্দোষ বলে প্রতিপন্ন করেছে, সেই সরকার যদি বলে যে আমাদের জানিয়ে শাস্তি দেওয়া উচিত ছিল, এটা তার মানে হচ্ছে তস্করের হাতে বাড়ি থেকে বেরোনোর সময় চাবির গোছা তুলে দেওয়া। এমন প্রেসিডেন্স তিনি সেট করে বসে আছেন যে তার জন্য মোহাম্মদ বিন তুগলকের প্রয়োজন হয় না। একজন অত্যন্ত ঠান্ডা মাথার মানুষও এই মহিলাকে আর বিশ্বাস করবেন কোন যুক্তিতে? সুতরাং ধোপে এটা টিকবেই না। তারপরে নির্বাচন এলেই প্যারালাল প্রশাসন শুরু হয়। আরে ভাই, প্যারালাল প্রশাসন যদি সত্যিই থাকতো তাহলে তো এই 7 জন 14 জন যা হয়েছে এদের প্রত্যেককে ধরে ধরে নির্বাচন কমিশন জেলে ঢুকিয়ে দিতে পারত। কিংবা ওই যে আপনাদের একদম নয়নের মণি মনিরুল ফারাক্কার, তাকেও তো ঘাড় ধরে ওই বহরমপুর জেলে ঘানি টানতে বাধ্য করতে পারত নির্বাচন কমিশন। সমান্তরাল প্রশাসন বলতে কি বোঝায় সেটা তিনি জানেন কিনা আমি জানি না, তবে না জেনেই বিবিধ কথা বলার একটা সদভ্যাস তার তো আছেই। এখন বারবার অফিসারদের বদলি করলে সরকার কিভাবে চলবে? আপনি যখন বদলি করেন তখন সেগুলো জাস্টিফাইড। এই যে ইলেকশন ডিউটিতে কর্মরত অবস্থায় আপনি 4 জন অফিসারকে অন্যত্র অন্য কাজের দায়িত্ব দিয়েছেন, দ্যাট ইটসেলফ ইজ এ ভায়োলেশন অফ ইলেকশন রুলস, এবং আপনি ইকুয়ালি লায়াবল লাইক দিস AEROs যে আপনিও সচেতনভাবে নির্বাচন সংক্রান্ত যে নিয়মকানুন আপনার মানার কথা সেটা আপনি মানেননি, আর তারপরে আপনি SIR নীতিতে বৈষম্যের অভিযোগ। একই নথি বিহারে বৈধ, বাংলায় অবৈধ, একথা তো আপনি গিয়ে সুপ্রিম কোর্টে বলে এসেছিলেন। তাতে কোনো ফল ফলেছে কি? সেদিন সূর্যকান্ত যে অর্ডার দিয়েছিলেন তাতে আপনার উপস্থিতিটুকু পর্যন্ত রেজিস্টার্ড করা হয়নি, এরপরেও আপনার শিক্ষা হয় না। নেক্সট আসা যাক, তিনি বলেন মানুষ সরকার
ও সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলে তিনি দাবি করেন। সুপ্রিম কোর্টের কোন নির্দেশ মানা হচ্ছে না? এ প্রসঙ্গে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা এই ওনার সেই কি যেন বাংলা আবাস যোজনা ইত্যাদি নানাবিধ যোজনা থেকে যারা টাকা পাচ্ছেন তাদের দলিলকে কেন অ্যাকসেপ্টেবল দলিল হিসেবে গ্রহণ করা হবে না। এখন এই প্রশ্নের উত্তরটাও খুব সহজ, কেননা যে 13টা ডকুমেন্টের কথা নির্বাচন কমিশন বলেছে তার মধ্যে একটা হলো জমির দলিল যদি কারুর কাছে থাকে তাহলে সেই দলিল দেখিয়ে তারা বলতে পারেন যে তারা স্থায়ী বাসিন্দা, ভারতবর্ষের নাগরিক, অতএব তাদের নাম ভোটার লিস্টে থাকা উচিত। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনাই বলুন বা বাংলা আবাস যোজনাই বলুন, এগুলো হচ্ছে এসেনশিয়ালি গ্রান্ট টু বিল্ড হাউসেস, অর্থাৎ আমি বাড়ি তৈরি করব, আপনি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করছেন। সাহায্য দেওয়াটা যদি জমির মালিকানার সাবস্টিটিউট হয়ে যায় তাহলে তো লজিক বলে কোনো বস্তু থাকে না, অন্য কোনো কিছু থাকে না। তাহলে একেবারে শেষ প্রহরে হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পরে এই প্রশ্নটার অবতারণা নির্বাচন কমিশন কেন করলো ওই এইআরও আর ইআরওদের একাংশের বেয়াদুপির কারণে। তারা এই সুযোগে ওই পিএম আবাস যোজনা বা বাংলার বাড়ি যোজনার কাগজপত্রকে জমির মালিকানার বৈধ কাগজ বলে ঢুকিয়ে দিয়েছেন, এবং সেই জন্যই জেলা থেকে বারে বারে কোয়ারি আসছিল যে এটা কি ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে। তখনই সিইওর অফিস দিল্লিতে সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে জানতে চায় যে হোয়াট দে শুড ডু অ্যাবাউট ইট। আইনি পরামর্শ নেওয়ার পরে নির্বাচন কমিশন বলে দিয়েছেন এটা নেওয়া যাবে না, কেননা সুপ্রিম কোর্টে জমি সংক্রান্ত যে দলিলের কথা বলা আছে বা 13টি ডকুমেন্টের মধ্যে এই অর্থের অনুদান পাওয়ার সার্টিফিকেট তার সাবস্টিটিউট হতে পারে না। এরপরে আসে যাক তিনি আর কি বলেছেন। এখন অন্য রাজ্যের উদাহরণ দিয়েছেন। এখন তার খুব দুঃখ হচ্ছে কংগ্রেস মহারাষ্ট্রে হারেনি, হরিয়ানায় হারেনি, বিহারে হারেনি, সবাই তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি ভয় পাচ্ছেন যে এবার তার পালা। এবার একইভাবে যদি তাকে হারিয়ে দেওয়া হয় তাহলে তো তার শিয়রে সংক্রান্তি নয়, শিয়রে সমনও নয়, তাহলে একেবারে সারে সর্বনাশ। অতএব বারবার করে একদিকে কংগ্রেসকে অচ্ছুত জ্ঞান করে অন্যদিকে কংগ্রেসের জন্য এবং কংগ্রেসের শরিক দলগুলোর জন্য এই লেভেলের মায়াকান্না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদতে পারেন, ভারতবর্ষের দ্বিতীয় কোনো লোক নেই। তারপরে যে কম্প্যারিজনটা দিয়েছেন, দিস ইজ আউটরেজাস। বাংলাদেশে প্রতিবেশী দেশে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন উঠছে কেন? দেখুন, প্রতিবেশী দেশে সহসা এই ধরনের শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে। সেটা হলো গত 10 বছর ধরে হাসিনা গভর্নমেন্ট একেবারে আপনার স্টাইলে, একেবারে টিপিক্যাল, আপনার থেকে ধার নিয়েছিল কিনা বলতে পারবো না, কিন্তু একদম কপি পেস্ট করা স্টাইলে ভার্চুয়ালি ডেমোক্রেসিকে সম্পূর্ণ পদদলিত করে গায়ের জোরে ভোট করেছেন এবং পরপর 3টে নির্বাচনে শ্যাম ইলেকশনে জিতেছেন। ফলত আজকে যখন আওয়ামী লীগহীন বাংলাদেশে ভোটের ব্যবস্থা করা হলো, তখন মানুষ এই ধরনের একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে
ক্ষমতার হস্তান্তর ঘটানোর জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়েছিল এবং সেটা নিশ্চিত করার জন্য মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার আর কিছু পারুন না পারুন, অন্তত একটা নির্বাচন কমিশন এবং পুলিশ ও সেনা নামিয়ে, পুলিশ এবং সেনা নামিয়ে, র্যাপিড অ্যাকশন ফোর্স নামিয়ে এই শান্তিপূর্ণ ভোটটা সম্ভব করে। এখন মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গ তো বাংলাদেশের চেয়েও খারাপ, কেননা এখানেও শান্তিপূর্ণ নির্বাচন তো ছেড়ে দিন, অবাধ ছেড়ে দিন, সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন সেই সুযোগটুকুও পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে তো প্রশ্নই ওঠে না। বিধানসভার পর বিধানসভায় একটা বড় অংশের মানুষকে গায়ের জোরে আগের দিন রাত্রিরে, তার আগের দিন রাত্রিরে মোটরসাইকেল বাহিনী পাঠিয়ে তাদেরকে হয় চমকানো হয়, নয় তাদের মধ্যে গান্ধীজির নোট বিলি করে আর মদের বোতল ধরিয়ে দিয়ে একেবারে গরিব গুরব মানুষকে ঘুষ দেওয়ার চেষ্টা হয়। সুতরাং শান্তিপূর্ণ নির্বাচন এবং পশ্চিমবঙ্গ এটা বহুদিন ধরেই একটা অক্সিমোরন হয়ে গেছে, কার্যত বামেদের সময় থেকে। অশান্তি আর ভোট, খুনোখুনি আর ভোট, মানুষের রক্ত, মানুষের লাশের উপরে ভোট, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের টেমপ্লেট। সুতরাং আপনি দয়া করে আর সীমানা পেরোবেন না, আপনি বরঞ্চ নিজের রাজ্যের মধ্যেই নিজের বিদ্যাবুদ্ধি এবং কাজকর্ম সীমিত রাখুন। এবং তিনি এখানে বলছেন সামাজিক গোষ্ঠী নিয়ে তফসিলি, সংখ্যালঘু, আদিবাসী এবং নতুন ভোটারদের নাম তুলতে সমস্যা হচ্ছে। আপনি কি করে জানলেন? কিছুই না, আপনি দিজ আর ইয়োর অল টার্গেট ভোটিং অডিয়েন্স। আপনি এদের একটু চুলকে দিতে চাইছেন, একটু সমব্যথী হতে চাইছেন। যদি তারা দয়া করে আপনার দিকে কৃপাদৃষ্টি করে, যদি তারা মনে করে আরে বাবা আমাদের দিদি তো আমাদের হয়ে কথাবার্তা বলছে, সে ঘুরে বালি। 58 লাখের পরে কার নাম উঠলো আর কার নাম পড়লো সেটা আজ পর্যন্ত কেউ জানে না। সুতরাং তার এই ধরনের কথাবার্তা বলার কি মানে হয় সেটা তিনি জানেন। এবং এই যে তার সব শুম্ভরা আছে চ্যানেলে একটু পরেই যারা সংকীর্তন করতে শুরু করে দেবেন তারা জানেন। আর তারপরের মন্তব্যটা সবচেয়ে অবজেকশনেবল। আপনারা 420 হলে আমি 440 ভোল্ট। মুখ্যমন্ত্রী বলছেন নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ভারতীয় জাতীয় পতাকাকে দুপাশে নিয়ে, আপনারা 420 হলে, গোটা পৃথিবী জানে এই গোটা খেলায় 420 হিসেবে একেবারে ISO সার্টিফাইড 420 হিসেবে দুজনকে বাংলার মানুষ বহুদিন হলো চিহ্নিত করে রেখেছে। আমি তাদের নাম বলছি না, নাম বলে তাদের মর্যাদা বৃদ্ধি করার আমার কোনো ইচ্ছেই নেই। এবার আসি শেষ পর্বে, যেটাও ওই শুরুতে যেটা বললাম তারই মতো চিত্তাকর্ষণ। সেটা হলো এখনো পর্যন্ত ভোটার তালিকায় 15 থেকে 20 লক্ষ এমন ভোটারের নাম আছে যারা ওই সেদিনকে ভার্চুয়াল বৈঠকে জ্ঞানেশ কুমার যেটা বলেছিলেন, অর্থাৎ সাদা কাগজ, খবরের কাগজে ক্লিপিং, প্যান কার্ডের ফটোকপি, যা কিছু গ্রাহ্য নয়, যে কোটা কোনো দিন গ্রাহ্য হওয়ার কথা ছিল না, সেই সব ডকুমেন্ট দিয়ে ভোটার লিস্টে নাম তুলে ফেলেছেন এই আরও আর ইয়ারোদের সৌজন্যে। এখন বলটা চলে গেছে এই আরও আর ইয়ারোদের কোর্টে। তাদেরকেই চিহ্নিতকরণের কাজটা হয়তো অবজারভাররা অনেকখানি করে দিয়েছেন,
কিন্তু এদেরকে উকুন বাছাই করার মতো করে ধরে ধরে এদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কাজটা করতে হবে এইআরও আর ইআরওদের। এ ব্যাপারে তারা যদি গড়িমসি করেন, করতেই পারেন। এ রাজ্যের সরকারি কর্মচারীরা, আমলা গোমস্তারা তো কার্যত টিএমসির গেস্টাপোর মতো কাজ করে। ফলে দিদিমণি রানিমা বলে দিয়েছেন, অতএব তারা এই নামগুলো রাখার জন্য শেষ পর্যন্ত মরণপণ চেষ্টা করবেন। আর তা যদি তারা করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা কিছুতেই প্রকাশিত হবে না। কেননা ইলেকশন কমিশন, নট ইন ক্যালকাটা বাট ইন দিল্লি, এই লিস্ট ভেট করার পরে তবেই সেটা চূড়ান্ত অনুমোদন পাবে। এইভাবে যদি এত লক্ষ লক্ষ ভোটার, যারা অস্বীকৃত ডকুমেন্টের উপর ভিত্তি করে লিস্টে ঢুকে বসে আছেন, তাদের লিস্ট থেকে ক্লিন করতে হয়, তাহলে আজ 16 তারিখ, আগামী 10-12 দিনের মধ্যে যুদ্ধকালীন তৎপরতা দেখিয়ে এই কাজটা ইআরও এবং ইআরওদের করতে হবে। তারা করবেন কি? যাতে করেন সেজন্যই কিন্তু একটা সময়োচিত শাস্তি বিধান হয়ে গেছে। 7 জন এইআরও আর ইআরও, 3 জন মাইক্রো অবজারভার, আর পুরনো কেস 4-14। এখন এইআরও এবং ইআরওরা যদি চান এই 14টা অচিরে 140 বা 1400 গিয়ে দাঁড়াক, তাহলে সেই ঝুঁকি তাদের, ঈশ্বর তাদের রক্ষা করবেন। দিদিমণি যতই বলুন যে আপনাদের ও ডিএমদের সঙ্গে আরেকটা কথাও তিনি বলেছেন যে আপনারা জেনে রাখবেন, নির্বাচন কমিশন যাদেরকে ডিমোশন দেবে আমি তাদের প্রমোশন দেব, আর যাদের প্রমোশন দেবে আমি তাদের ডিমোশন দেব। ওরে বাপরে বাপ! দ্রৌপদী মুর্মু এ দেশের রাষ্ট্রপতি না মমতা বন্দ্যোপাধ্যায়? দুজনে শাড়ি পরেন, এছাড়া আর কোনো সিমিলারিটি নেই। সুতরাং এই অবস্থায় দিদিমণি অতিশয় ক্রুদ্ধ হয়েছে। আর ফাইনালি আরও একটা কথা আপনাদের বলি, আর দিদিমণি তো ক্রুদ্ধ হবেনি বলুন, কেননা আপনারা অনেকেই হয়তো বিস্মৃত হয়েছেন যে আগামীকাল বুধবার সকালবেলা সুপ্রিম কোর্টের 16 নম্বর এজলাসে ওই আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলাটা ইডি এনেছে তার শুনানি হওয়া একরকম অনিবার্য। যদি না অবশ্য এবার বিষয়টা বিলম্বিত করতে কোনো একটা ছোট উকিল দাঁড়িয়ে বলে যে স্যার কপিল সিব্বল সেরে গেছেন, কিন্তু অভিষেক মনু সিংভি গুরুতর অসুস্থ, অতএব আমাদের আরও কয়েকদিন সময় দেওয়া হোক। চাইলেই পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। তদুপরি আরও একটা ঘটনা ঘটেছে আজকেই সুপ্রিম কোর্টে, সেটা হলো জাস্টিস বিক্রম নাথের 3 বিচারপতির বেঞ্চের কাছে গিয়ে আমাদের ইডির তরফ থেকে বলা হয়েছে যে তারা এই কয়লা কেলেঙ্কারির কিংপিন অনুপ মাঝি ওরফে লালাকে অন্তত 2 সপ্তাহের জন্য তাদের হেফাজতে চান। কেন হেফাজতে চাইছেন? না, এই যে নথিপত্র উদ্ধার হয়েছে সেগুলো এমনভাবে কোডেড ল্যাঙ্গুয়েজে লেখা যে মর্ম উদ্ধার করার জন্য অনুপ মাঝির সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আজকের মীমাংসা হয়নি, কিন্তু তিনি বিক্রমনাথ যা ইঙ্গিত দিয়েছেন তা থেকে মনে হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই প্রেয়ারটাও হয়তো মঞ্জুর হয়ে যাবে। আর অনুপ মাঝি
একবার হেফাজতে গেলে কাদের কাদের জিনা হারাম হবে সেই তালিকাটা আমার জানা আছে, কিন্তু সব কথাই একদিনে বলে দেবো, তাও বিনে পয়সা, এটা তো হতে পারে না। সুতরাং আপনারা একটু সবুর করুন। নমস্কার।